আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ, আজ আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সংশোধনী, দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ সংশোধনী এবং সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী। এই তিনটি আইন পরিবর্তন হয়েছে, অর্থাৎ সংশোধিত হয়েছে 2025 সালে ফৌজদারি কার্যবিধি ও দেওয়ানি কার্যবিধি এবং 2022 সালে সাক্ষ্য আইন সংশোধন হয়েছে। সাধারণত আইনে যখন কোনো পরিবর্তন বা সংশোধন হয় সেখান থেকে পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো প্রশ্ন আসে। তার মানে এই তিনটি আইনের যে পরিবর্তন বা সংশোধনগুলো হয়েছে সেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আলোচনা করব ফৌজদারি কার্যবিধিতে যে সকল পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনগুলোর মধ্যে যেখান থেকে আপনাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, আমি সেই বিষয়গুলোই আলোচনা করব। ধারা 32, যেখানে দণ্ড প্রদানের ক্ষমতা আছে। ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করতে পারে, অর্থাৎ কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করতে পারে। সেক্ষেত্রে অর্থদণ্ডের যে পরিমাণ সেটা বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 লাখ টাকা পর্যন্ত জরিমানার আদেশ দিতে পারে। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3 লাখ টাকা পর্যন্ত জরিমানার আদেশ দিতে পারে এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 লাখ টাকা পর্যন্ত জরিমানার আদেশ দিতে পারে। অর্থাৎ এই ধারাটি সংশোধন হওয়ার পর এখন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছর কারাদণ্ড এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানার আদেশ দিতে পারে। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3 বছর কারাদণ্ড এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা আদেশ দিতে পারে এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড এবং 2 লাখ টাকা পর্যন্ত জরিমানার আদেশ দিতে পারে। অর্থাৎ এখানে কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোর সংখ্যা কিন্তু একই। 5 বছর কারাদণ্ড 5 লাখ টাকা জরিমানা, 3 বছর কারাদণ্ড 3 লাখ টাকা জরিমানা এবং 2 বছর কারাদণ্ড 2 লাখ টাকা জরিমানা। অর্থাৎ মনে রাখাটা এখন অনেক সহজ হয়েছে। এরপর ধারা 46-এর এটা নতুন সংযোজন, অর্থাৎ এটা নতুন করে যুক্ত করা হয়েছে। এই ধারাতে গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। উচ্চ আদালতের রায়ের আলোকে মূলত এই ধারাটা সংযোজন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যে পুলিশ অফিসার গ্রেপ্তার করবে কোনো ব্যক্তিকে, সেক্ষেত্রে ওই পুলিশ অফিসারের নামটি তার পোশাকে এমনভাবে থাকবে যেটা স্পষ্টভাবে বোঝা যাবে যে এই পুলিশ অফিসার অমুক। পাশাপাশি মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট প্রস্তুত করার বিধান করা হয়েছে। তার মানে যখন গ্রেপ্তার করবে তখন পুলিশ অফিসার একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট প্রস্তুত করবে, সেখানে ওই গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে, গ্রেপ্তার সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে এবং সম্ভব হলে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির দ্বারা সেটা সত্যায়িত করা হবে। আবার গ্রেপ্তার করার পর ওই অভিযুক্ত ব্যক্তি বা গ্রেপ্তারকৃত ব্যক্তি 12 ঘন্টার মধ্যে তার কোনো নিকট আত্মীয় অথবা কোনো আইনজীবীর সাথে পরামর্শ করতে পারবে। তার মানে গ্রেপ্তার হওয়ার 12 ঘন্টার মধ্যে তার নিকট আত্মীয়ের সাথে সাক্ষাৎ করার সুযোগ এবং একজন আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ এই ধারাতে যুক্ত করা হয়েছে। এখানে আরো কয়েকটি ধারা যুক্ত হয়েছে, কিন্তু পরীক্ষার জন্য আপনাদের এই 46-এর এই বিধানটি বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা আলোচনা করব ধারা 54, যেখানে পরোয়ানা ব্যতীত গ্রেপ্তারের বিধান আছে। এই ধারাটি আগেও ছিল, এখানে বেশ কিছু সংযোজন হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। মোট 11টি ক্ষেত্রে পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। প্রথমত, পুলিশ অফিসারের উপস্থিতিতে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টে অর্থাৎ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। দ্বিতীয়ত, যদি কোনো পুলিশ অফিসারের নিকট কোনো অপরাধের সংবাদ আসে সে অথবা কোনো অভিযোগ দায়ের করা হয় অথবা পুলিশ অফিসারের যৌক্তিক সন্দেহ আছে যে এমন একটি অপরাধ সংঘটিত হয়েছে যে অপরাধের শাস্তি 7 বছর কারাদণ্ড বা তার চেয়ে কম কারাদণ্ড, সেক্ষেত্রে পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে। তৃতীয়ত, যদি পুলিশ অফিসারের নিকট এরকম কোনো অভিযোগের সংবাদ আসে বা পুলিশ অফিসার যদি সেটা বিশ্বাস করে যে এরকম অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধের শাস্তি হচ্ছে 7 বছরের বেশি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত, সেক্ষেত্রে পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টে অর্থাৎ পরোয়ানা ব্যতীতই গ্রেপ্তার করতে পারবে। আর বাকি যে 8টি ক্ষেত্র সেগুলো আগের মতো রয়েছে, অর্থাৎ 54 ধারাতে আগে যেরকম বিধান ছিল সেই একই বিধান রয়েছে। এরপর আমরা আলোচনা করব 69 ধারা, যেখানে সমন সার্ভ করার অর্থাৎ সমন জারি করার নতুন প্রক্রিয়ার বিধান করা হয়েছে। সমন জারিকারকের পাশাপাশি জারি করা যাবে SMS এর মাধ্যমে, ইমেইলের মাধ্যমে
ভয়েস কলের মাধ্যমে, অর্থাৎ জারিকারক বা পুলিশ অফিসারের মাধ্যমে সমন জারির যে বিধান ছিল সেটা থাকবে। পাশাপাশি আদালত চাইলে SMS বা শর্ট মেসেজিং সার্ভিস বা ভয়েস কল অথবা ইমেইলের মাধ্যমেও সমন জারি করতে পারবে। এরপরে ধারা 70 এখানে পরিবর্তন হয়েছে, যা বলা হয়েছে যে সমনকৃত ব্যক্তিকে না পাওয়া গেলে তার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের নিকট সমনটি দেওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, ওই পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী সদস্য যেই হোক না কেন তার কাছে সমন জারি করা যাবে। তারপর আলোচনা করব 167 ধারা, যেখানে রিমান্ডের বিধান সংক্রান্ত বিষয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। রিমান্ডের আদেশ দেওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট চাইলে মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করতে পারবে। অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি অসুস্থ কিনা বা তাকে কোনো ধরনের কোনো নির্যাতন করা হয়েছে কিনা এই বিষয়টা, বা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এই বিষয়গুলো নির্ণয় করতে পারবে। আবার রিমান্ড ফেরতের পর, অর্থাৎ রিমান্ড দেওয়ার পর পরবর্তীতে রিমান্ড শেষে যখন আবারও তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে, তখন ম্যাজিস্ট্রেট চাইলে মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করতে পারে। অথবা অভিযুক্ত ব্যক্তি যদি দাবি করে যে তাকে পুলিশ নির্যাতন করেছে, আঘাত করেছে, সেক্ষেত্রেও মেডিকেল অফিসার দ্বারা পরীক্ষা করতে পারবে। তার মানে রিমান্ডে যে নির্যাতনের ঘটনার অভিযোগ শোনা যায় সেই বিষয়গুলো নিবারণ করার জন্যই মূলত মেডিকেল অফিসার দ্বারা এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এরপর আলোচনা করব 173 এ ধারা, যেটা নতুন করে সংযোজন হয়েছে এবং এখানে ভালো একটি বিধান করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপার তদন্ত সমাপ্ত হওয়ার পূর্বে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন চাইতে পারবে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তাকে বলবে যে আপনি যে তদন্ত করছেন সেই তদন্ত কতটুকু অগ্রগতি হয়েছে আমাদের কাছে রিপোর্ট পেশ করেন। তদন্তকারী কর্মকর্তা যদি এরকম রিপোর্ট পেশ করে যে কোনো ব্যক্তি যদি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের বিষয়ে যথেষ্ট প্রমাণ নেই, সেই বিষয়ে সেই রিপোর্টে উল্লেখ করা হবে। সেক্ষেত্রে পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপার যদি মনে করে যে এই প্রতিবেদনটি ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা দরকার, তাহলে তিনি তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিবেন। তদন্তকারী কর্মকর্তা সেই রিপোর্ট পেশ করলে ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তি বা ব্যক্তিদ্বয়কে বা ব্যক্তিগোষ্ঠীকে ওই মামলা থেকে অব্যাহতি দিতে পারবে। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা খেয়াল করতে হবে। সাধারণত পুলিশ তদন্ত শেষ করে যে রিপোর্ট পেশ করে সেটা ফাইনাল রিপোর্ট বা চার্জশিট হয়। এখন এই তদন্ত দীর্ঘ সময় ধরে চলে। অনেক সময় দেখা যায় নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তখন তারা হয়রানির শিকার হয়। এই হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত এই বিধানটা করা হয়েছে, যাতে শুরুতেই পুলিশ অফিসার তদন্ত করে এটা নির্ধারণ করতে পারে যে এই কিছু ব্যক্তি বা নির্দিষ্ট কোনো ব্যক্তি এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, এবং মামলার তদন্ত চলবে, কিন্তু তার মধ্যেই সেই ব্যক্তিকে কি করা হবে, অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করা হবে। তার মানে এটা সাধারণ ব্যক্তি বা নিরপরাধ ব্যক্তি যারা অপরাধী নয়, যারা অপরাধের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়, তাদেরকে হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট প্রদানের বিধান করা হয়েছে। তারপর আলোচনা করবো 173 বি, যেখানে তদন্তের সময়সীমা উল্লেখ করা আছে 60 ওয়ার্কিং ডেজ, 60 কার্যদিবস। এই সময়ের মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে সময়সীমা বৃদ্ধি করা যাবে। আবার এই সময়সীমা বৃদ্ধি করার পরেও যদি তদন্ত শেষ না করা যায় তাহলে সেটা তদন্তকারী কর্মকর্তার গাফিলতি বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নেওয়া যাবে। এই যে ফৌজদারি মামলার তদন্ত দীর্ঘদিন ধরে চলতে থাকে, এর বিরুদ্ধে আপনার হচ্ছে সাধারণত কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না, এই ধারা 173 বি এই সুযোগ তৈরি করে দিয়েছে। পাশাপাশি তদন্ত শেষ করার একটা নির্দেশনামূলক সময়সীমাও কিন্তু নির্ধারণ করা হয়েছে। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ, আমি আলোচনা করছি ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সংশোধনী। 2025 সালে যে সকল সংশোধনী হয়েছে সেই বিষয়গুলো আমি আলোচনা করছি। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য আয়োজন করেছে একটি অনলাইন কোর্সের। আমাদের এই বুলেট কোর্সের ক্লাস শুরু হবে 5 মে থেকে। কোর্সের মোট 20টি ক্লাস নেওয়া হবে। এই 20টি ক্লাস নেওয়া হবে সাজেশন ভিত্তিক লেকচার শিটের ভিত্তিতে, অর্থাৎ আপনাদের যে আগামী পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আপনারা যাতে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে পারেন তার জন্যই আমরা মূলত এই কোর্সটি সাজিয়েছি। কারণ এখন আপনাদের ঢালাওভাবে সব কিছু পড়া কিন্তু সম্ভব নয়। হাতে যে সময় আছে এই সময় আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ধারাগুলি পড়তে হবে। আর এই জন্য বোনাফাইড ল একাডেমি এই 20টি ক্লাসের মাধ্যমে সাজেশন ভিত্তিক যে লেকচার সেটা প্রদানের মাধ্যমে আপনাদের প্রস্তুতি সম্পন্ন করাবে। ক্লাস শুরু হচ্ছে 5 মে। কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা।
এই 2000 টাকা দিয়ে ভর্তি হলে আপনি পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত যে স্পেশাল হ্যান্ড নোট, সাজেশন ভিত্তিক যে হ্যান্ড নোট, সেটার পিডিএফ কপি সম্পূর্ণ ফ্রি। আমি আবারও বলছি, পিডিএফ কপি আপনাদেরকে প্রদান করা হবে। আর ক্লাসগুলো হবে জুম মিটিংয়ে, অর্থাৎ সম্পূর্ণ ক্লাসটি অনলাইনে এবং সবগুলো ক্লাস রেকর্ড করাও থাকবে। তার মানে আপনি যদি ক্লাস মিস করেন কোনো কারণে, আপনি পরবর্তীতে রেকর্ডিং শুনতে পারবেন। আর ভর্তি হতে হবে 30 এপ্রিলের মধ্যে, অর্থাৎ আমরা মাত্র 100 জনকে যেহেতু সুযোগ দিব, সেহেতু আপনাকে যত দ্রুত সম্ভব ভর্তি নিশ্চিত করতে হবে। তো যারা ভর্তি হতে ইচ্ছুক, ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ, আমি আলোচনা করছি ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সংশোধনী সমূহ। এখন আমি আলোচনা করব ধারা 250, যেখানে আপনার মিথ্যা ও তুচ্ছ অভিযোগ দায়ের করলে ক্ষতিপূরণ ও জরিমানার বিধান আছে। এক্ষেত্রে ক্ষতিপূরণ ও জরিমানার যে পরিমাণ সেটা বাড়ানো হয়েছে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে কোনো মিথ্যা ও তুচ্ছ অভিযোগ দায়ের করা হয়েছে, সেক্ষেত্রে তিনি ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন। এক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অনধিক 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে অনধিক 25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 5,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দেয়, তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেহেতু মাত্র 5,000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছে, সেই আদেশটি আপিলযোগ্য হবে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ক্ষতিপূরণ আদেশের পাশাপাশি আদালত কিন্তু জরিমানা প্রদানের আদেশও দিতে পারবে। এক্ষেত্রে জরিমানা প্রদানের আদেশ দিতে পারবে অনধিক 1 লাখ টাকা পর্যন্ত। তার মানে ক্ষতিপূরণ হবে সর্বোচ্চ 50,000 আর জরিমানা হবে হচ্ছে সর্বোচ্চ 1 লাখ টাকা। এই ক্ষতিপূরণ অর্থাৎ কম্পেনসেশন আর ফাইন, এই দুটোর মধ্যে যারা পার্থক্য বুঝতে পারে না, তাদেরকে আমি সহজ করে বুঝিয়ে বলছি। ক্ষতিপূরণ সাধারণত ভিকটিম, যে অর্থাৎ যার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সেই তো ভিকটিম, এখন তাকে প্রদান করা হবে। আর জরিমানা এটা সাধারণত রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এটা হচ্ছে জরিমানা ও ক্ষতিপূরণের পার্থক্য। এরপর আমরা আলোচনা করব ধারা 260 দ্বারা সামারি ট্রায়ালের কথা বলা আছে, অর্থাৎ সংক্ষিপ্ত বিচারের কথা বলা আছে। এখানেও সামারি ট্রায়ালের ক্ষেত্রে আপনার অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। চুরি, চোরাই মাল গ্রহণ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অনিষ্ট, এই ধরনের অপরাধ যদি 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তির সাথে সম্পর্কিত হয়, সেক্ষেত্রে সেটা সামারি ট্রায়াল করা যাবে, অর্থাৎ সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। তারপর আলোচনা করব ধারা 339-এর বি। এখানে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। বলা হয়েছে যে ক্ষেত্রে আসামি পলাতক, সেক্ষেত্রে তার অনুপস্থিতি বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে, তবে শর্ত হচ্ছে একটি দৈনিক বাংলা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাকে হাজির হওয়ার নির্দেশ দিতে হবে। এরপর আলোচনা করব ধারা 413, যেখানে পরিবর্তন হয়েছে, অর্থাৎ দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা যদি 5,000 টাকা পর্যন্ত জরিমানা আদেশ দেয়, তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। আর ধারা 414-তে বলা হয়েছে যে সামারি ট্রায়াল করে যদি অনধিক 5,000 টাকা জরিমানার আদেশ দেয়, সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। এরপর আলোচনা করব 544 ধারা, যেখানে বলা হয়েছে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে, অর্থাৎ কোনো ব্যক্তির আবেদনক্রমে অথবা ম্যাজিস্ট্রেট স্বতঃপ্রণোদিত হয়ে আপনার বা আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলার ভিকটিম, তারপর মামলার অভিযোগকারী, মামলার যে সাক্ষী বা সংবাদদাতা বা এজাহারকারী, তাদেরকে সুরক্ষার আদেশ দিতে পারবে। তার মানে সাক্ষী, তারপর ভিকটিম, তারপর মামলা দায়েরকারী অর্থাৎ এজাহারকারী বা সংবাদদাতা, তাদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। কারণ দেখা যায় যে ফৌজদারি মামলার ক্ষেত্রে যে এই মামলাগুলো নিষ্পত্তি হয় না, মূলত সাক্ষীকে ভয়ভীতি দেখানো হয়, এজাহারকারীকে ভয়ভীতি দেখানো হয় যে মামলা তুলে নাও। এই বিষয়গুলোর জন্যই মূলত এই 544 ধারায় তাদের নিরাপত্তা বা তাদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। এরপর পরিবর্তন করা হয়েছে তফসিলে, অর্থাৎ দ্বিতীয় তফসিলে 2টি পরিবর্তন হয়েছে। একটি হচ্ছে আপনার বেআইনি সমাবেশের অপরাধ আপোষযোগ্য হবে, আর দ্বিতীয় যে পরিবর্তন সংশোধন সেটা হচ্ছে 325 ধারার অপরাধ, অর্থাৎ দণ্ডবিধির যে 325 ধারায় গুরুতর আঘাতের যে অপরাধ, সেটা জামিন অযোগ্য হবে, নন বেইলেবল হবে, এবং এই মামলা আমলে নিলে আদালত আসামিকে ওয়ারেন্ট প্রদান করবে। ফৌজদারি কার্যবিধি থেকে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো আমরা আলোচনা করলাম, অর্থাৎ যে সংশোধনীগুলো থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রিয় বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ, বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য চালু করেছে একটি বুলেট কোর্স, যে কোর্সের ক্লাস শুরু হবে 5 মে। এই কোর্সে মোট 20টি ক্লাস নেওয়া হবে। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য একটি সাজেশন ভিত্তিক হ্যান্ড নোট প্রস্তুত করেছে।
সেই হ্যান্ড নোটের আলোকেই আমাদের এই লেকচারগুলো সাজানো হয়েছে। যারা 29 নভেম্বর পরীক্ষা না হওয়ার জন্য এই 6 মাস পূর্ণ হয়েছে এবং তারা এখন পরীক্ষা দিতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি মূলত বেশি উপকারী হবে। কারণ এখন আপনাদের কিন্তু ওই বিস্তারিত একদম সব ধারা ঢালাওভাবে পড়ার সময় নেই। আবার আপনাকে পরীক্ষায় যেতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এমনভাবে যাতে আপনি পরীক্ষায় পাশ করতে পারেন। সেজন্য আপনাকে এখন ধারাগুলো বাছাই করে করে পড়তে হবে। আর বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য সেই কাজটি করেছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ধারাগুলো নির্ধারণ করেছে, সেটা আলোকে নোট প্রস্তুত করেছে এবং সেটার আলোকেই মূলত 20টি ক্লাস নেওয়া হবে। আর এই 20টি ক্লাসের মাধ্যমে আপনাদের প্রস্তুতি সম্পন্ন করানো হবে ইনশাল্লাহ। ক্লাস শুরু হবে 5 মে, ভর্তির শেষ সময়সীমা 30 এপ্রিল। আমরা মাত্র 100 জনকে সুযোগ দেব, সুতরাং দ্রুত ভর্তি হতে হবে। আর কোর্স ফি মাত্র 2000 টাকা। আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল যে হ্যান্ড নোট, অর্থাৎ সাজেশন ভিত্তিক যে হ্যান্ড নোট, সেটার পিডিএফ কপি সম্পূর্ণ ফ্রি। আমি আবারও বলছি, সেটার পিডিএফ কপি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এছাড়াও যারা এই শেষ সময়ে এসে আপনার রিভিশন করতে চাচ্ছেন, যে পড়াগুলো যা অনেকদিন ধরে পড়ি না, পরীক্ষা যেহেতু হয়নি, শেষ সময়ে এসে রিভিশন করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই 20টি ক্লাসের মাধ্যমে তাদের প্রস্তুতিটাকে আরও শানিত করতে পারবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক, ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। এখন আমি আলোচনা করব দেওয়ানি কার্যবিধি সংশোধন, অর্থাৎ 2025 সালে দেওয়ানি কার্যবিধিতে যে সকল বিধান পরিবর্তন সংযোজন হয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব। ধারা 26 এখানে বলা হয়েছে যে আরজির ঘটনা হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে, অর্থাৎ আরজিতে বর্ণিত ঘটনা এফিডেভিট দ্বারা প্রমাণ করতে হবে। এরপর ধারা 35 এখানে পরিবর্তন হয়েছে, বলা হয়েছে যে মিথ্যা ও তুচ্ছ মামলা দায়ের করলে সেক্ষেত্রে অনধিক 50,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া যাবে, অর্থাৎ ক্ষতিপূরণের পরিমাণ এখানে বাড়ানো হয়েছে। আর ধারা 56 এখানেও পরিবর্তন হয়েছে, বলা হয়েছে যে অর্থের মামলার ডিক্রি কার্যকর করতে গিয়ে কোনো বৃদ্ধ, বয়সের কারণে দুর্বল, গর্ভবতী বা দুগ্ধ দানকারী মহিলাকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ ঢালাওভাবে শুধু বলা ছিল যে কোনো মহিলাকেই গ্রেপ্তার করা যাবে না, এখন আর সেটা নাই, এখন কন্ডিশন দিয়ে দিয়েছে। এখন মহিলাদের ক্ষেত্রে কন্ডিশনগুলো হচ্ছে যদি সেই মহিলা দুগ্ধদানকারী মহিলা হয়, অথবা সে গর্ভবতী হয়, অথবা বয়সের কারণে যদি সে দুর্বল হয় অথবা বৃদ্ধ হয়, এই ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যাবে না। অন্যান্য ক্ষেত্রে গ্রেপ্তারে কোনো বাধা থাকবে না। এরপর আমরা আলোচনা করব আদেশ 5 বিধি 9 উপবিধি 3, যেখানে সমন জারির প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। যে সমন কোনো ব্যক্তির আবেদন ক্রমে, অর্থাৎ বাদীর আবেদন ক্রমে আদালত বাদীর নিজ খরচে সমনটি SMS এর মাধ্যমে, তারপর ভয়েস কলের মাধ্যমে, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে প্রদানের নির্দেশ দিতে পারবে। তার মানে জারিকারকের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগে যে বিধানগুলো ছিল সেগুলো তো থাকবেই, পাশাপাশি শর্ট মেসেজিং সার্ভিস SMS বা ভয়েস কল, তারপর ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই বিভিন্ন যে বর্তমানে আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা আছে সেগুলোর মাধ্যমেও সমন জারি করা যাবে। এরপর আদেশ 7 বিধি 1, এটা আমরা আলোচনা করব। এখানে পরিবর্তন হয়েছে যে আরজিতে যে তথ্যগুলো দেওয়া হয় সেখানে বাদীর নাম, তারপর হচ্ছে বাদীর বিবরণ এবং বাদীর বসবাসের স্থান, তারপর বাদীর মোবাইল নম্বর, বাদীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং বাদীর ইমেইল আইডি যদি থাকে সেটা প্রদান করতে হবে। পাশাপাশি বিবাদীর নাম, তারপর বিবাদীর বিবরণ, তারপর বিবাদীর বসবাসের স্থান, বিবাদীর মোবাইল নম্বর, তারপর বিবাদীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং বিবাদীর ইমেইল আইডি যদি থাকে তাহলে সেগুলো প্রদান করতে হবে। এরপর আমরা আলোচনা করব আদেশ 17 বিধি 1 উপবিধি 3, যেখানে চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া 4 বার মুলতবি মঞ্জুরের বিধান করা হয়েছে। অর্থাৎ এখন থেকে 4 বারের বেশি খরচ ছাড়া মুলতবি মঞ্জুর করা হবে না। মুলতবি মঞ্জুর মানে হচ্ছে সময়ের আবেদন মঞ্জুর করা হবে না। এরপর আমরা আলোচনা করব আদেশ 18 বিধি 4 এ, এটা নতুন সংযোজন অর্থাৎ যুক্ত করা হয়েছে। বলা হয়েছে যে আরজি বা লিখিত জবাবে বর্ণিত ঘটনা হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। তার মানে হচ্ছে আগে আরজি বা লিখিত জবাবে যেসব বিষয় বর্ণনা করা হতো সাক্ষীরা সেই বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রদান করত, ওরাল এভিডেন্স দিত আদালতে এসে। এখন আর ওরাল এভিডেন্স দিতে হবে না, এখন সেই সাক্ষ্যগুলো হবে লিখিত, অর্থাৎ জবানবন্দিগুলো হবে লিখিত এবং সেগুলো হলফনামার মাধ্যমে প্রদান করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্যই মূলত এই যে সাক্ষীদের মৌখিক সাক্ষ্যের বিধান বাতিল করে লিখিত জবানবন্দি এবং এর সাথে হলফনামা দেওয়ার বিধান করা হয়েছে। তারপর আলোচনা করব আদেশ 18 বিধি 20,
যেখানে বলা হয়েছে যে চূড়ান্ত শুনানির জন্য দৈনিক 10টি মামলা এবং চূড়ান্ত শুনানির পর্যায়ে এসে এরকম দৈনিক 200টি মামলা নির্ধারণ করা যাবে, এর বেশি নির্ধারণ করা যাবে না। যদি মামলার সংখ্যা 140-এর কম হয় তাহলে সেক্ষেত্রে মামলার সংখ্যা আরও বাড়ানো যাবে। অর্থাৎ দৈনিক যে কার্যতালিকা কজ লিস্টে আদালত কতগুলো মামলা নির্ধারণ করতে পারবেন সেই বিষয়টা এখানে বলা আছে। আগে যে সংখ্যা ছিল তার চেয়ে এটা বাড়ানো হয়েছে বর্তমানে। এরপর আমরা আলোচনা করব আদেশ 21 বিধি 30-এর এ, এটাও নতুন যুক্ত করা হয়েছে যে অর্থের মামলা ডিক্রি কার্যকর করতে গিয়ে আপনার দায়িককে অর্থাৎ জাজমেন্ট ডেটরকে 6 মাস দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে, তবে 3 শ্রেণীর ব্যক্তিকে দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে না। নাবালক অর্থাৎ মাইনর, তারপর হচ্ছে উন্মাদ এবং উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তিকে দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে না। আর এই ডিক্রি কার্যকর করার জন্য যাকে দেওয়ানি কারাবাসে আটক রাখা হবে সেই ব্যক্তি যদি দেওয়ানি কারাবাসে থাকাকালীন ডিক্রিকৃত টাকার কমপক্ষে 25% পরিশোধ করে অর্থাৎ প্রদান করে এবং বাকি টাকা 60 দিনের মধ্যে প্রদানের জন্য যদি বন্ড প্রদান করে অর্থাৎ প্রতিশ্রুতি দেয় যে আমি বাকি টাকা 60 দিনের মধ্যে দিয়ে দিব, এই যে বন্ড সম্পাদন করে, তাহলে আদালত তাকে রিলিজ দিতে পারে অর্থাৎ মুক্তি দিতে পারে। আবার এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সে বাকি টাকা প্রদান না করে তাহলে তাকে আবারও দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে। এরপর আলোচনা করব আদেশ 21 বিধি 104। সরাসরি ডিক্রি কার্যকরের বিধান করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ডিক্রি প্রদানের পর সেই ডিক্রিকৃত মামলার আবেদনে অথবা যদি আপিল বা রিভিশন হয়ে থাকে তাহলে পৃথক নথি প্রস্তুতপূর্বক ডিক্রি কার্যকরের আবেদন আদালত গ্রহণ করতে পারবে। তার মানে মামলা যদি আপিল বা রিভিশনও হয়ে থাকে ডিক্রির আবেদন গ্রহণে কোনো বাধা থাকবে না। পাশাপাশি যদি দেখা যায় যে যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়েছে সেই ব্যক্তি ডিক্রি জারিতে বাধা দিচ্ছে, অর্থাৎ যিনি রায় পেলেন, যিনি ডিক্রি পেলেন, তিনি তার প্রতিকারটি পাচ্ছেন না, তখন আইন প্রয়োগকারী সংস্থা অথবা এই ডিক্রি কার্যকর করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আদালত নির্দেশ দিতে পারবে যে যিনি ডিক্রিদার তাকে তার অধিকার, তাকে তার প্রতিকার বুঝিয়ে দেওয়ার জন্য। এটার জন্য যেটা হবে যে ডিক্রি কার্যকর করাটা সহজ হবে এখন, কারণ যেহেতু আইন প্রয়োগকারী সংস্থার এখানে একটা হস্তক্ষেপ থাকবে, সেহেতু যার বিরুদ্ধে রায় হয়েছে সে যদি রায় মানতে না চায় তাহলে আইন প্রয়োগকারী সংস্থা তাকে রায় মানতে বাধ্য করতে পারবে। দেওয়ানি কার্যবিধিতে মূলত এই সংশোধনীগুলো এসেছে যেগুলো থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সবসময় খেয়াল রাখবেন সংশোধনীগুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে, এজন্য সংশোধনীগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। অল্প পড়ে বেশি মার্কস কমন পেতে পারেন এই সংশোধনীগুলো পড়ে। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ, বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য আয়োজন করেছে বুলেট কোর্সের, যে বুলেট কোর্সের ক্লাস শুরু হবে 5 মে থেকে, আর ভর্তির শেষ সময়সীমা 30 এপ্রিল, কারণ আমরা মাত্র 100 জনকে এই সুযোগ দিব। মোট 20টি ক্লাস নেওয়া হবে, সবগুলো ক্লাস অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে হবে এবং সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। যারা নতুন করে পরীক্ষা পাচ্ছেন অর্থাৎ যাদের এই 6 মাস পূর্ণ হলো তাদের কিন্তু হাতে এখন পর্যাপ্ত সময় নেই যে আপনি ঢালাওভাবে সব ধারা পড়বেন, বরঞ্চ আপনাকে এখন প্রস্তুতি নিতে হবে সাজেশনের ভিত্তিতে। আর বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য সবগুলো সাবজেক্টের সাজেশন প্রস্তুত করেছে এবং সেই সাজেশনের আলোকে একটি হ্যান্ডনোট প্রস্তুত করেছে, আর সেই হ্যান্ডনোটের আলোকেই 20টি লেকচার প্রদান করা হবে। কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। এই কোর্সে ভর্তি হলে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত যে হ্যান্ডনোটের পিডিএফ কপি সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন, অর্থাৎ ভর্তি হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে আপনাদেরকে এই হ্যান্ডনোটের পিডিএফ কপিটি পাঠানো হবে। সুতরাং দেরি না করে ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। মনে রাখবেন আমরা মাত্র 100 জনকে এই কোর্সে ভর্তি নিব। এখন আমি আলোচনা করব সাক্ষ্য আইনের 2022 সালের যে সকল সংশোধনী হয়েছে সেই গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো আলোচনা করব। ধারা 3-এ দলিলের সংজ্ঞায় বলা হয়েছে ডিজিটাল রেকর্ড দলিলের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ দলিলের যে সংজ্ঞা ছিল সেটার পাশাপাশি ডিজিটাল রেকর্ডকেও দলিল হিসেবে বিবেচনা করা হবে। প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল রেকর্ড তাহলে কি? ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড এই শব্দদ্বয় দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে কম্পিউটার থেকে প্রাপ্ত যে কোনো ধরনের তথ্য অর্থাৎ কম্পিউটার সংশ্লিষ্ট যাবতীয় বিষয়, পাশাপাশি অডিও, ভিডিও, ডিভিডি, সিসিটিভি রেকর্ড, ড্রোন ডাটা এই ইত্যাদি বিষয় এবং কি হার্ডওয়্যার, সফটওয়্যার যাবতীয় বিষয় ইলেকট্রনিক রেকর্ড বা ডিজিটাল রেকর্ড হিসেবে বিবেচিত হবে। তারপরে সাক্ষ্যের সংজ্ঞাতেও পরিবর্তন আনা হয়েছে, সেখানে ফরেনসিক অর ফিজিক্যাল এভিডেন্স অর্থাৎ ফরেনসিক বা শারীরিক সাক্ষ্য যুক্ত করা হয়েছে। ফরেনসিক সাক্ষ্য বলতে বোঝাবে রক্ত, বীর্য, চুল, শরীরের সকল উপাদান
এছাড়া ডিএনএ, আঙ্গুলের ছাপ, হাতের তালুর ছাপ, পায়ের ছাপ, আইরিশের ছাপ এবং এই ধরনের যাবতীয় বস্তু যার মাধ্যমে কোনো একটি অপরাধ সংগঠন হয়েছে বলে প্রতিষ্ঠিত হয়, অথবা অপরাধের সাথে ভিকটিমের অথবা অপরাধের সাথে অপরাধীর একটা সংযোগ স্থাপন হয়, অথবা এগুলোর মাধ্যমে কোনো একটি ঘটনা প্রমাণিত হয় অথবা মিথ্যা প্রমাণিত হয়, সেই বিষয়গুলো তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। যেমন ধর্ষণ মামলায় কিন্তু ডিএনএ টেস্ট করলেই বোঝা যায় যে কে ধর্ষণ করেছে, অর্থাৎ এখানে আসামি শনাক্ত করাটা সহজ হয়। পাশাপাশি রক্ত, বীর্য, চুল, শরীরের যে বিভিন্ন ধরনের উপাদান আছে, হাতের তালুর ছাপ, পায়ের ছাপ, এগুলোর মাধ্যমে কিন্তু আসামিকে সহজে শনাক্ত করা সহজ হয় এবং মামলা দ্রুত নিষ্পত্তি করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা তুলনামূলক সহজ হয়ে যায়। এই ফরেন্সিক এভিডেন্স, তারপর ডিজিটাল রেকর্ড, এগুলো দীর্ঘদিনের দাবি ছিল যে এগুলো সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হোক। 2022 সালের সংশোধনের মাধ্যমে মূলত সেগুলোকে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে। এরপর আলোচনা করব ধারা 17, যেখানে বলা হয়েছে যে অ্যাডমিশনের ক্ষেত্রে যে ডিজিটাল রেকর্ডে ধারণকৃত অ্যাডমিশনও প্রাসঙ্গিক বলে গণ্য হবে। অর্থাৎ অ্যাডমিশন ওরাল হতে পারে, তারপর রিটেন হতে পারে, পাশাপাশি ডিজিটাল রেকর্ডের মাধ্যমেও অ্যাডমিশন দেওয়া যেতে পারে। এরপর আলোচনা করব ধারা 45, যেখানে বিশারদের অভিমত সম্পর্কে বলা হয়েছে। এখানে অনেকগুলো ক্ষেত্র বাড়ানো হয়েছে, অর্থাৎ 15টি ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে বিশারদের অভিমত প্রাসঙ্গিক হবে। সেই ক্ষেত্রগুলো হচ্ছে বিদেশি আইন, বিজ্ঞান, ফরেন্সিক সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, চারুকলা, তারপর হচ্ছে হস্তলিপি শনাক্তকরণ, তারপর হচ্ছে হাতের তালুর ছাপ, আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, আইরিশের ছাপ, তারপর হচ্ছে আপনার টাইপ রাইটিং, তারপর ব্যবসার রীতি, এরপর হচ্ছে টেকনিক্যাল অভিব্যক্তির ব্যবহার, ব্যক্তির পরিচয়, প্রাণীর পরিচয়। এই যে এই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন উত্থাপন হবে, সেই বিষয়ে যে যার বিশেষ জ্ঞান আছে, যিনি এক্সপার্ট, তার অপিনিয়ন আদালত নিতে পারবে। তার মানে হচ্ছে বিশারদের অভিমতের ক্ষেত্রটা এখন বাড়ানো হয়েছে। যদিও এখানে সায়েন্স বা বিজ্ঞান শব্দটির দরুন সব ধরনের আপনার রিপোর্ট, বিশেষ করে মেডিকেল রিপোর্ট, কেমিক্যাল রিপোর্ট, যাবতীয় বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, তারপরেও আলাদা আলাদা করে আরও অনেকগুলো ক্ষেত্র উল্লেখ করার কারণ হচ্ছে এখন যেহেতু আধুনিক যুগ, এই উত্তর আধুনিক যুগে কিন্তু আপনার বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ততা হয়, বিশেষ করে আপনার অনলাইন ভিত্তিক। তো এই বিষয়গুলো প্রাসঙ্গিক করা হয়েছে যাতে মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়। এরপর আমরা আলোচনা করব 81 ধারা, যেখানে মূলত ডিজিটাল যে গেজেট, অর্থাৎ ডিজিটাল অফিসিয়াল গেজেট সম্পর্কে কোন ধরনের প্রিজাম্পশন করা হবে সেটা বলা আছে। সেক্ষেত্রে আদালত শ্যাল প্রিজাম্পশন করবে। তারপর 85 যেখানে ডিজিটাল ফর্মে ডিজিটাল চুক্তির বিষয়ে আদালত শ্যাল প্রিজুম করবে বলে বলা হয়েছে। তারপর ধারা 85 এগুলো সব নতুন সংযোজন। 85 বলা হয়েছে ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল সিগনেচার বা স্বাক্ষর সম্পর্কে আদালত শ্যাল প্রিজুম করবে। আর ধারা 88 বলা হয়েছে যে ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে আদালত মে প্রিজুম করবে। অর্থাৎ আগে যে এরকমটা ছিল সেটার পাশাপাশি ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে একটা প্রিজাম্পশনের বিধান করা হয়েছে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আরও অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থা আছে, এখানে এই বিষয়গুলোতে যদি কেউ যোগাযোগ করে, অর্থাৎ অনলাইনে যে যোগাযোগ, সেই যোগাযোগের বিষয়ে আদালত মে প্রিজুম করতে পারবে। আর ধারা 90 বলা হয়েছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত মে প্রিজুম করতে পারবে, অর্থাৎ এটাও নতুন করে যুক্ত করা হয়েছে। এরপর ধারা 146 আলোচনা করব, যেখানে বেশ ভালো একটি পরিবর্তন হয়েছে। বলা হয়েছে যে ধর্ষণ মামলায় বা ধর্ষণের চেষ্টা মামলায় ভিকটিমের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, অর্থাৎ ভিকটিমের চরিত্র এক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না বা ভিকটিমের চরিত্র খারাপ এটা দেখানো যাবে না। ধর্ষণ মামলার ক্ষেত্রে ভিকটিমের চরিত্র খারাপ এটা দেখানো হলে সেক্ষেত্রে ভিকটিমের প্রতি অন্যায় হয়, যার দরুন এটা বন্ধ করা হয়েছে যে এই বিষয়ে, অর্থাৎ ভিকটিমের চরিত্রের প্রতি আঘাত করে কোনো প্রশ্ন করা যাবে না। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন করা যাবে, অর্থাৎ এখানে শর্তযুক্ত বিধান করেছে। প্রথমত বলেছে ভিকটিমের চরিত্রের প্রতি আঘাত করে কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আদালতের অনুমতি চেয়ে প্রশ্ন করা যাবে। কেন এটা রাখা হয়েছে? অনেক সময় দেখা যায় যে ভিকটিম আপনার হচ্ছে মামলাবাজ হয়, অর্থাৎ অনেক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করে, মিথ্যা অভিযোগ দায়ের করে, তখন এই বিষয়টা কিন্তু প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। এই জন্য আদালতের অনুমতি নিয়ে তখন কি করা যাবে, ভিকটিমের চরিত্র বিষয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে। প্রিয় বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ, আমি আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি এবং সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী সমূহ।
এই সংশোধনীগুলো থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসবে, অর্থাৎ আপনারা কিন্তু ভালোই প্রশ্ন পাবেন। এবং এগুলো যেহেতু আইনের নতুন সংযোজন, পরিবর্তন, সংশোধন করা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সবসময় আপডেট থাকতে হবে। এটা বার কাউন্সিল এমসিকিউ, বার কাউন্সিল রিটেন, এমনকি ভাইভাতেও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমার এই লেকচারটি শুনে যারা উপকৃত হয়েছে তাদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি যে বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য একটি বুলেট কোর্সের আয়োজন করেছে, যে কোর্সের ক্লাস শুরু হবে 5 মে থেকে এবং ভর্তি হতে হবে 30 এপ্রিলের মধ্যে। আমরা মোট 20টি ক্লাস নিব অনলাইনে এবং সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন, আপনি কিন্তু পরবর্তীতে সেই রেকর্ডিংগুলো বারবার শুনতে পারবেন। কোর্স ফি মাত্র 2000 টাকা, তবে আমরা মাত্র 100 জনকে সুযোগ দিচ্ছি, এর জন্য দ্রুত ভর্তি হতে হবে। আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল যে হ্যান্ড নোট, সেই হ্যান্ড নোটের পিডিএফ কপি। অর্থাৎ বোনাফাইড ল একাডেমি একটি সাজেশন প্রস্তুত করেছে, সেই সাজেশনের আলোকে আবার সেই ধারাগুলো আলোচনা করেছি আমরা, অর্থাৎ একটি হ্যান্ড নোট প্রকাশ করেছি। সেই হ্যান্ড নোটের পিডিএফ কপি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আর 20টি ক্লাসের মাধ্যমে আপনাদের প্রস্তুতি সম্পন্ন করা হবে। যারা আমাদের সাথে যুক্ত হবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি। আলোচনা আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।